আসসালামু আলাইকুম। ২০২৫ সালের কুমিল্লা বোর্ডের ধারাবাহিক সমাধান ক্লাসের ১ম পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব, স্কিল হাব বাংলাদেশের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব ১ম অধ্যায় ও ২য় অধ্যায় নিয়ে। অর্থাৎ ১ম অধ্যায় এবং ২য় অধ্যায় থেকে যে সৃজনশীলগুলো এসে থাকে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আর দেরি কোনো চলো শুরু করি। প্রশ্ন ১। প্রশ্ন ১-এ প্রথমে আমরা উদ্দীপক পড়ব, তারপর উদ্দীপক থেকে উত্তর করার চেষ্টা করব। এখানে দৃশ্যকল্প ১-এ কি বলা হয়েছে একটু দেখি। বিদেশ গমনে ইচ্ছুক একটি পরিবারের সদস্যদের পরিচয় নির্ণয় করতে ডিএনএ পরীক্ষা করা হয়। ওকে, দৃশ্যকল্প ১। দৃশ্যকল্পের ২-এ কি বলা হয়েছে? বর্তমানে সিমুলেশন প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশ তৈরি করে বাংলাদেশ সেনাবাহিনী উন্নত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীকে উন্নত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশ্ন ১, ই-কমার্স কি? এই যে কথাটা থাকলেই তোমরা এটাকে ইলেকট্রনিক ধরে নিবা। ই তে কি বোঝাচ্ছে এখানে? ইলেকট্রনিক। ইতে কি? ইলেকট্রনিক। ইতে ইলেকট্রনিক। তো ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে ই-কমার্স বলা হয়। এটা চাইলে তোমরা দিতে পারো। তবে এখানে একটু কনফিউশন থাকে। টিচাররা অনেক সময় মার্ক দিতে পারে, নাও দিতে পারে। তাই তোমরা এই যে বৃহৎ আনসারটা দিয়ে দিবা। ই-কমার্স হলো আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক, বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা বিপণন, বিক্রয়, সরবরাহ, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজ সম্মিলিতভাবে সম্পাদন করা। তো ই-কমার্স তুমি যদি নাই পারো, এই একবারে বড়টা যদি না পারো, তাহলে এটা দিতে পারো যে ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে ই-কমার্স বলা হয়। অর্থাৎ নাই মামার থেকে খান্না মামা ভালো। তুমি যদি এক পরিমাণে নাই পারো, তবে এটা দিয়ে দিবা। তো প্রশ্ন ২-এ কি বলছে? রক্তপাতবিহীন অপারেশন সম্ভব ব্যাখ্যা করো। অর্থাৎ রক্তপাতবিহীন অপারেশন কোন প্রযুক্তির মাধ্যমে সম্ভব তা ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। আমরা এখানে উত্তরটা দেখি। রক্তপাতবিহীন অপারেশনের পদ্ধতিটি হলো এই যে ক্রায়োসার্জারি। এই যে ক্রায়োসার্জারি যে তুমি ধরতে পারছো তার জন্য ১ পাইবা। আর এখন ক্রায়োসার্জারি সম্পর্কে একটু লিখে দিবা, আর ১ পাই যাবা। তাহলে তুমি ২ এর ২ পেয়ে যাবে এখানে। ক্রায়োসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে ত্বকের অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু, ত্বক কোষ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়। এই প্রক্রিয়ায় অত্যন্ত কম তাপমাত্রায় আক্রান্ত টিস্যুতে ক্রায়োপ্রব এর মাধ্যমে তরল নাইট্রোজেন প্রয়োগ করা হয়, যাতে কোষগুলো ধ্বংস হয়ে যায়। এই পদ্ধতি অর্থাৎ ক্রায়োসার্জারি আক্রান্ত স্থানের আশেপাশের টিস্যু কোনো ধরনের ক্ষতি করে না এবং রক্তপাত হয় না। অর্থাৎ তোমার যে জায়গাটা আক্রান্ত, এই জায়গায় কি করবে? হিট করবে বা এই জায়গায় ও কাজ করবে। আর কোনো তোমার এই যে আশেপাশে কোনো জায়গায় রক্তপাত হবে না, স্পর্শও করবে না। তো আশা করি রক্তপাতবিহীন যে অপারেশন সম্ভব জিনিসটা বুঝতে পেরেছ। এটা কোন মাধ্যমে সম্ভব? ক্রায়োসার্জারির মাধ্যমে সম্ভব। ৩ নম্বর প্রশ্ন কি বলছে যে ৩ নম্বর প্রশ্ন, দৃশ্যকল্প ১-এ পরিবারের সদস্যদের পরিচয় শনাক্তকরণের ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করুন। তো এখানে কোন প্রযুক্তি? এটা বলা হয়েছে যে পরিবারের সদস্যদের এই যে ডিএনএ, তো ডিএনএটা কোন প্রযুক্তির মধ্যে পড়ে আমরা জানি সবাই। এটা হচ্ছে একটা বায়োমেট্রিক্স পদ্ধতির মাধ্যমে পড়ে। তো আমরা এখন এটার উত্তরটা দেখি। এই যে উত্তর। উদ্দীপকের দৃশ্যকল্প ১-এ পরিবারের সদস্যদের পরিচয় শনাক্তকরণের প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্সের এই যে বায়োমেট্রিক্সের ডিএনএ টেস্ট পদ্ধতি। নিচে এই প্রযুক্তিটি ব্যাখ্যা করা হলো। ডিএনএ এর মিনিং আমরা আশা করি জানি। ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড টেস্ট হলো একটি অত্যাধুনিক পদ্ধতি যার মাধ্যমে কোষের মধ্যে অবস্থিত ডিএনএ বিশ্লেষণ করে কোনো মানুষের প্রোফাইল বা প্রতিকৃতি তৈরি করা হয়, যেটি উক্ত ব্যক্তিকে সঠিকভাবে শনাক্ত করতে পারে। ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড হলো জীবদেহের নীল নকশা বা ব্লুপ্রিন্ট। জীবদেহের নীল নকশা বা ব্লুপ্রিন্ট। প্রত্যেক ব্যক্তির আঙ্গুলের ছাপের ন্যায় তার কোষস্থ ডিএনএ হচ্ছে প্রতিটি জীবের জিনগত তথ্য বহনকারী উপাদান, যা প্রত্যেক মানুষের জন্য অনন্য। ডিএনএ এর পার্থক্যের ভিত্তিতে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। তারপর এখানে কি? মানুষের ডিএনএ এর মধ্যে এমন কিছু নিউক্লিওটাইডের পুনরাবৃত্তি থাকে যা নির্দিষ্ট মাতা ও পিতার সঙ্গে কেবল তাদের সন্তানেরাই ভাগ করে নেয়। রক্তের রক্তের শ্বেতকণিকাতে বা শুক্ররশ্মি, চুলের গোড়ায়
অথবা অস্থিতে অবস্থিত কোষ থেকে ডিএনএ সংগ্রহ করে এই ডিএনএ প্রোফাইল বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট প্রস্তুত করা হয়। এই প্রযুক্তির মাধ্যমে কোনো ব্যক্তির পরিচয় নির্ধারণ, অপরাধ তদন্ত, কৃতিত্ব নির্ধারণ এবং রোগ শনাক্তকরণ সম্ভব। এই যে আমরা অনেক সময় সিনেমাতে দেখে থাকি যে কোনো কিছু হলে কি করে ডিএনএ টেস্ট করে, কারণ ডিএনএ টেস্টের করার মাধ্যমে ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়। একটা চুল দিয়ে ব্যক্তিকে শনাক্ত করা যায়, ব্যক্তির রক্ত দিয়ে ব্যক্তিকে শনাক্ত করা যায়। তো ডিএনএ টেস্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো সুতরাং বলা যায় যে পরিবারের সদস্যদের পরিচয় নির্ণয় ডিএনএ শনাক্তকরণ প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে। তো ৪ নম্বর প্রশ্ন কি ছিল? এই যে ৪ নম্বর প্রশ্ন যে দৃশ্যকল্পে ২ এ বর্ণিত সেনাবাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি শিক্ষা, শিক্ষা, গবেষণা ও চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে। উক্তিটি বিশ্লেষণ করো। এটা আমরা আশা করি বুঝতে পেরেছি। এটা অবশ্যই এই যে VR বা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেনাবাহিনীকে কৃত্রিমভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তো ভার্চুয়াল রিয়েলিটি শিক্ষাক্ষেত্রে তার গুরুত্ব, গবেষণার গুরুত্ব এবং চিকিৎসা ক্ষেত্রে কি গুরুত্ব তা এখন আমরা আলোচনা করব। তো এটার উত্তরটা আমরা একটু দেখে নিই। এই যে এখানে আছে, উদ্দীপকের দৃশ্যকল্পে ২ এ বর্ণিত সেনাবাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি অথবা সংক্ষেপে যাকে আমরা এই যে VR নামে পরিচিত। VR ভার্চুয়াল রিয়েলিটি, যা বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। নিচে শিক্ষা, গবেষণা ও চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার উল্লেখ করা হলো। যে শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিক্ষার জটিল বিষয়গুলো সহজে উপস্থাপন করা যায়। ফলে শিক্ষার্থীদের কাছে বিষয়টি সহজ, চিত্তাকর্ষক ও আনন্দদায়ক হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা সৌরজগৎ এর গ্রহ বা গ্রহাণুপুঞ্জের অবস্থান, গঠন প্রকৃতি, গতিবিধি, প্রাণীর উপস্থিতি, নিউক্লিয়ার রিয়েক্টর, অভ্যন্তরীণ বিক্রিয়া ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে। অর্থাৎ সবকিছু চোখের সামনেই তোমার মনে হবে। আমরা তো অনেক সময় বইয়ে পড়ি কিন্তু বাস্তব জিনিসটা ফিল করতে পারি না। এই যে VR এর মাধ্যমে আমরা কি করতে পারবো? এই যে বাস্তব জিনিসটা কি করতে পারবো? ফিল করতে পারবো। যদিও বাস্তব নয়, এটা কৃত্রিম। তারপর গবেষণায় VR এর ব্যবহারটা কি দেখি। গবেষণা ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার দৃশ্যমান। গবেষণালব্ধ ফলাফল বিশ্লেষণ ও উপস্থাপন, জটিল অণুর আণবিক গঠন, ডিএনএ গঠন সিমুলেশনের মাধ্যমে দেখা যায়। এছাড়াও ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কেও ধারণা লাভ করা যায়। তারপর চিকিৎসা ক্ষেত্রে জটিল অপারেশন, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন, ডিএনএ পর্যালোচনা ইত্যাদি সহ নবীন শল্য চিকিৎসকদের প্রশিক্ষণ ও রোগ নির্ণয় ব্যাপক হারে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে নতুন যারা চিকিৎসক আছে তাদেরকে চিকিৎসা শেখানো হয় কিসের মাধ্যমে? চিকিৎসা প্রশিক্ষণ দেওয়া হয় এই যে VR ইউজ করে। তো উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে শিক্ষা, গবেষণা ও চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির বহুল ব্যবহার বিদ্যমান। তো এই তো ছিল ১ নম্বর কোয়েকশন এর সমাধান। এখন আমরা ২ নম্বর কোয়েকশনটা দেখি। এই যে ২ নম্বর কোয়েকশন বা প্রশ্ন, এখানে একটা চিত্র ১, এখানে একটা চিত্র ২, এখানে একটা চিত্র ৩, ৩টা চিত্র দেওয়া। তো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। এটা হচ্ছে একটা টপোলজি থেকে এসেছে। টপোলজি, টপোলজি, টপোলজি থেকে এসেছে। কারণ আমাদেরকে বুঝতে হবে এটা কোন টপোলজি, এটা কোন টপোলজি এবং ৩ নম্বর চিত্রটা কোন টপোলজি। প্রথম প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, বিট সিনক্রোনাইজ কি? তো বিট সিনক্রোনাইজ কি? এই যে এখানে উত্তরটা দেওয়া আছে। এই যে বিট সিনক্রোনাইজ সিরিয়াল ডাটা ট্রান্সমিশনে গ্রাহক কম্পিউটার থেকে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বিট সিনক্রোনাইজ বলে। তারপর ২ নম্বর কোয়েকশন, ভিন্নধর্মী প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত ডিভাইসটি ব্যাখ্যা করো। এই যে আগে কিন্তু আমাকে ডিভাইসটি বলতে হবে। ডিভাইসটি যদি আমি শনাক্ত করতে পারি তার সম্পর্কে আমি অবশ্যই ব্যাখ্যা করতে কি পারবো। তো ডিভাইসটি কি? ডিভাইসটি হচ্ছে এই যে এখানে আছে, গেটওয়ে হলো একটি নেটওয়ার্ক ডিভাইস যা ভিন্ন প্রোটোকল বিশিষ্ট। যে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট কথাটা যদি আসে তখন মনে রাখবা এটা হচ্ছে গেটওয়ে। ২ বা ততোধিক নেটওয়ার্ক যেমন এই যে ল্যান, ম্যান, ওয়ান কে সংযুক্ত করে ওয়ান তৈরি করে। একে ওয়ান ডিভাইসও বলা হয়। যে গেটওয়ে কে আবার কি বলা হয়? ওয়ান ডিভাইসও বলা হয়। গেটওয়ে ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করার সময় প্রোটোকল ট্রান্সলেট করে থাকে। এটা মূলত একটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস। গেটওয়ে PAT, এটার মিনিং মনে রাখবা, প্রোটোকল অ্যাড্রেস ট্রান্সলেশন ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিত করে থাকে। একে প্রোটোকল কনভার্টারও বলা হয়। এই যে প্রোটোকল কনভার্টার। তারপর ওয়ান ডিভাইসও বলা হয় কাকে? এই যে গেটওয়েকে। রাউটার ও গেটওয়ে ব্যবহার করে ছোট ছোট
নেটওয়ার্ককে সংযুক্ত করে বড় নেটওয়ার্ক গড়ে তোলা যায়। তারপর 3 নম্বর কি বলছে প্রশ্ন? 3 নম্বর প্রশ্ন বলছে চিত্র 1 এর টপোলজি বর্ণনা করো। এই যে চিত্র 1 থেকে আপনার চিত্র 1 এর টপোলজি বর্ণনা কথা বলা হয়েছে। এই যে এখানে একটা ডিভাইস মনে করো, তারপর এখান থেকে এখানে একটা ডিভাইস, অর্থাৎ এটার সাথে এটা কানেক্টেড, তারপর এটা থেকে এটার সাথে এটা কানেক্টেড, তারপর এটা আবার এই যে এটা কোন টপোলজির মধ্যে পড়ে। তো আমরা একটু চিত্র 1 এর সলিউশনটা একটু দেখে নিই। এই যে 3 নাম্বার চিত্র 1 নেটওয়ার্ক টপোলজিটি হলো রিং টপোলজি। যে রিং সবসময় যে এরকম গোল বা রিং আকারেই থাকবে এটা না, কিন্তু বিভিন্নভাবে আসতে পারে। এই যে বর্তমানে কোয়েকশন গুলো একটু স্ট্যান্ডার্ড বা হার্ড হয়ে থাকে, তাই কিন্তু রিং আকার দেয় নাই। ওকে, তো এটা হচ্ছে একটা রিং টপোলজি। কিভাবে রিং টপোলজি একটু পরেই বুঝবা। রিং টপোলজি হলো নেটওয়ার্ক টপোলজির একটি প্রকার, যেখানে প্রতিটি কম্পিউটার বা ডিভাইস একটি বৃত্তাকার পথে একে অপরের সাথে সংযুক্ত। এখানে দুটি ডিভাইস তার দুপাশের দুটি ডিভাইসের সাথে সংযুক্ত থাকে, একটি ডাটা গ্রহণের জন্য এবং অন্যটি ডাটা প্রেরণের জন্য। এই বৃত্তাকার, এই যে দেখো, আমি যদি এটাকে প্রথম কম্পিউটার ধরি, এই যে প্রথম কম্পিউটার বা ডিভাইস ধরি, তো এইটার সাথে এটা কানেক্টেড। ওকে, এটা দ্বিতীয়টার সাথে তৃতীয়টা কানেক্টেড, তৃতীয়টার সাথে চতুর্থটা কানেক্টেড, এরকম। এখন এই যে দেখো চতুর্থ যেটা, এটা আবার কার সাথে কানেক্ট? এই যে প্রথমটার সাথে কানেক্ট। অর্থাৎ প্রথমটার সাথে সর্বশেষ যে ডিভাইস বা নেটওয়ার্ক কানেকশন, তাকে আমরা জানি যে রিং টপোলজি বলে। রিং টপোলজি একটা বৈশিষ্ট্য হচ্ছে সর্বশেষ যে ডিভাইসটা, এটা কার সাথে কানেক্ট থাকে? প্রথমটার সাথে। এই বৃত্তাকার নেটওয়ার্কের প্রথম ও সর্বশেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে এবং এতে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভার প্রয়োজন হয় না। যেখানে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না। নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কম্পিউটার ডেটা প্রেরণের জন্য সমান অধিকার পায়। তারের পরিমাণ কম প্রয়োজন হয় বলে এর বাস্তবায়ন খরচও কম লাগে। তবে রিং টপোলজিতে কোনো একটি কম্পিউটার অকেজো হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকেজো হয়ে যায়। এই যে সাপোজ মনে করো যে তোমার এই যে 2 নম্বর নেটওয়ার্কটা বা ডিভাইসটা নষ্ট হয়ে গেছে, তো 1 নাম্বার থেকে 2 নাম্বারে যাইতে পারতেছে না, অর্থাৎ 3 নাম্বারেও যাইতে পারবে না, 4 নাম্বারেও যাইতে পারবে না। এই কারণে বলা হয় যে একটি নেটওয়ার্ক যদি নষ্ট হয়ে যায়, তখন সম্পূর্ণ এই নেটওয়ার্ক টপোলজিটা কি হয়ে যায়? অকেজো হয়ে যায় এবং এদের পরস্পরের মাঝে ডেটা আদান প্রদানে ব্যাহত হয়। এতে করে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হয়। এই তো ছিল এই চিত্র 1 যে রিং টপোলজি, এটার ব্যাখ্যা। তো এখানে যে জিনিসটা চিত্র 1 এর যে জিনিসটা দেওয়া হয়েছে, এই যে দেখো, যে এই যে এইটা হচ্ছে প্রথম ডিভাইস। তো প্রথম ডিভাইসের সাথে দেখো যে এই যে সর্বশেষ এই ডিভাইসটা কি প্রথম ডিভাইসের সাথে কানেক্টেড। এটা কিন্তু এই যে রিং আকারে আসে নাই, এটা আসছে তোমাকে বুঝতে হবে। অর্থাৎ টপোলজি নিয়ে তোমার খুবই ভালো ধারণা থাকতে হবে। তারপর 4 নম্বর প্রশ্নটা কি বলছে? চিত্র 2 এবং চিত্র 3 এর মধ্যে কোন টপোলজি ব্যবহার সুবিধাজনক? বিষয়ে তোমার মতামত দাও। তো তুমি যদি মনে করো যে এই টপোলজিটা, চিত্র 2 টপোলজিটা বেস্ট, তখন তার সুবিধা দিবা। আর যদি মনে করো যে চিত্র 3, তখন 3 এর সুবিধা দিবা। তো যেটাকে তুমি প্রেফার করবে তার সুবিধা দিবা। আর যেটাকে প্রেফার করবে না, এটা যে এটা তোমার কাছে এটা মনে হইতে পারে, আমার কাছে এটা মনে হইতে পারে। তো বিভিন্ন জনের কাছে বিভিন্নটা মনে হইতে পারে, কিন্তু যেটা দিবা এটার যথাযথ যুক্তি সহকারে উপস্থাপন করবো। তো এখন আমরা এটার উত্তরগুলা দেখি। এই যে 4, চিত্র 2 ও চিত্র 3 এর টপোলজি দ্বয় হলো যথাক্রমে স্টার টপোলজি ও ট্রি টপোলজি। অর্থাৎ এই যে 2 নম্বর, এই 2 নম্বরটা হচ্ছে স্টার টপোলজি। এই যে চিত্র 2, এটা কি টপোলজি? স্টার টপোলজি। স্টার টপোলজি। আর এটা কি? এটা বুঝাই যাইতেছে যে ট্রি টপোলজি। এই যে একটা, তারপর একটা শাখা গেছে, এখানে একটা শাখা গেছে, তারপর এই ডিভাইস থেকে আরো কয়েকটা ডিভাইস গেছে এখানে, এটা হচ্ছে যে শাখা প্রশাখা। তো শাখা প্রশাখা থাকলে আমরা জানি ট্রি টপোলজি হয়। এটা গাছের যেমন শাখা প্রশাখা থাকে তেমন। আর এটা হচ্ছে একটা স্টার টপোলজি। স্টার টপোলজিতে কি থাকে? একটা কেন্দ্রীয় ডিভাইস থাকে, এই কেন্দ্রীয় ডিভাইস থেকে কি করে এই যে এখান থেকে নেটওয়ার্ক সংযোগ হওয়া। তো একটা হচ্ছে স্টার টপোলজি আর একটা হচ্ছে ট্রি টপোলজি বা ওকে। এই তো এখানে এই দুটি টপোলজির মধ্যে স্টার টপোলজি ব্যবহার করা অধিকতর সুবিধাজনক। এই যে আমি স্টার টপোলজি দিছি, তোমার কাছে ট্রি টপোলজি মনে হইতে পারে অধিকতর সুবিধাজনক। তো তুমি যদি মনে করো ট্রি টপোলজি সুবিধাজনক, তখন ট্রি টপোলজির কি করবা? গুণগান গাইবা। নিচে উত্তরের সপক্ষে যুক্তি দেওয়া হলো। যে টপোলজিতে প্রতিটি নোড সরাসরি কেন্দ্রীয় হাব, সুইচ বা সার্ভারের মাধ্যমে যুক্ত থাকে এবং নেটওয়ার্কের মাধ্যমে প্রেরিত ডেটা নির্দিষ্ট ডিভাইসে যাওয়ার পথে কেন্দ্রীয় ডিভাইসের মধ্য দিয়ে যায়,
থাই স্টার টপোলজি। এই সংগঠনে কোনো একটি নোড নষ্ট হয়ে গেলেও বাকি নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পড়ে না। খুব সহজেই নষ্ট হওয়া নোডটি সরিয়ে নেওয়া যায়। তবে কেন্দ্রীয় ডিভাইসটি নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কটি অকেজো হয়ে পড়বে। এই যে এখানে দেখো, এই যে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এই যে দেখো, এটা কিন্তু তার কেন্দ্রীয় ডিভাইস। এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো এটাও চলবে না, এটাও চলবে না, এটাও চলবে না। কিন্তু তোমার যদি এই শুধু যদি তোমার আবার এই একটা ডিভাইস নষ্ট হয়, সাপোজ এই ডিভাইসটা নষ্ট হয়ে গেছে, তোমার এই ডিভাইসটা নষ্ট হয়ে গেছে, তখন তুমি কিন্তু এখান থেকে তাকে সরাই ফেলতে পারবো। কারণ এই যে 2 নম্বরের সাথে তার কোনো কানেকশন নাই, আবার তার সাথে তার কোনো কানেকশন নেই। তো একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায়, বাকি ডিভাইস বা বাকি নেটওয়ার্কে কোনো সমস্যা হবে না। তারপর কি বলছে যে এই যে অন্যদিকে যে টপোলজিতে নোডগুলো গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে তাকে ট্রি টপোলজি বলে। এই টপোলজিতে এক বা একাধিক স্তরের নোডগুলো হোস্ট নোডের সাথে যুক্ত থাকে। অর্থাৎ প্রথম স্তরের নোডগুলো দ্বিতীয় স্তরের নোডের হোস্ট হয়, দ্বিতীয় স্তরের নোডগুলো তৃতীয় স্তরের নোডের। ট্রি টপোলজিতে একাধিক হাব বা সুইচ ব্যবহার করে শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়, অর্থাৎ বৃদ্ধি করা যায়। স্টার টপোলজির ক্ষেত্রে বুট নোড ছাড়া অন্য কোনো নোডের উপর নেটওয়ার্ক সচল থাকা না থাকা নির্ভর করে না। তবে ট্রি এর ক্ষেত্রে নোডের একাধিক স্তরে বিদায় কোন স্তরের হোস্ট বা নোড ক্ষতিগ্রস্ত হলে ওই স্তরের তার প্রভাব পড়ে। স্টার টপোলজির তুলনায় ট্রি টপোলজি অনেক বেশি জটিল। এই যে দেখো, আমি কিন্তু এখানে এই যে ট্রি টপোলজিকে ভরে দিছি। যে স্টার টপোলজির তুলনায় ট্রি টপোলজি অনেক জটিল এবং তুলনামূলক ব্যয় বেশি। স্টার টপোলজির নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ ট্রি টপোলজির তুলনায় সহজ। এখানে আমি কি করলাম যে কার গুণগান গাইছি, এখানে স্টার টপোলজির গুণগান গাইছি। তাই সব দিক থেকে বিবেচনায় নেটওয়ার্ক তৈরির জন্য স্টার টপোলজি তুলনামূলক সুবিধাজনক। ওকে, তো তোমরা এইভাবে যেটা সিলেক্ট করবা তার গুণগান গাইবা, আর যেটাকে সিলেক্ট করবা না তার কি কি করে দিবা, বইরা দিবা। ওকে, ইটস আ ফান। তো এখন আমরা এই যে প্রশ্ন 3 দিকে কি বলছে, এই যে প্রশ্ন 3, সারা দেশে উদ্দীপকটা আমরা আগে পড়ি। সারা দেশে বাসাবাড়ি সহ অফিস আদালতে ইএমআই প্রভাবমুক্ত কেবলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ নিয়ে, যে ইএমআই প্রভাবমুক্ত, এটা খুব ইম্পর্টেন্ট। ইএমআই প্রভাবমুক্ত কেবলের কথা বললেই তোমরা কি দিবা, ফাইবার অপটিক্যাল কেবল। কোন কেবল? ফাইবার অপটিক্যাল কেবল। ফাইবার অপটিক্যাল কেবল। ওকে, এটা এখানে হবে দশমিক, এই যে 802.11 স্ট্যান্ডার্ডের প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। তবে পার্বত্য অঞ্চলের মতো দুর্গম এলাকাতে টাওয়ার বসিয়ে তারবিহীন মাধ্যমে উচ্চ গতির ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে যে একটা প্রযুক্তির কথা বলা হয়েছে, এটা আমাদেরকে ধরতে হবে। এই যে ইএমআই প্রভাবমুক্ত প্রযুক্তিটা আমরা ধরতে পারছি, ফাইবার অপটিক্যাল কেবল। তারপর 802.11, এটা কোন প্রযুক্তি বা কিসের কথা বলা হয়েছে, এটা আমাদেরকে ধরতে হবে। আর এখানে বলা হয়েছে যে তারবিহীন উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট, তো এটা এখানে ধরতে হবে। তো 3টা জিনিস কিন্তু এখানে আমাদেরকে ধরতে হবে। তো প্রথম প্রশ্নটা আমাদেরকে কি বলছে দেখি, এই যে প্রাইভেট নেটওয়ার্ক কি। তো প্রাইভেট নেটওয়ার্ক তো সবাই পারার কথা। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক মালিকানাধীন নেটওয়ার্ককে প্রাইভেট নেটওয়ার্ক বলে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক মালিকানাধীন নেটওয়ার্ককে প্রাইভেট নেটওয়ার্ক বলা হয়। ওকে, 2 নম্বর প্রশ্ন, সর্বোচ্চ 8টি ডিভাইস নিয়ে গঠিত নেটওয়ার্কটি ব্যাখ্যা করো। এই যে এখানে আছে, 8 পোর্টের সুইচ দিয়ে গঠিত ল্যান এ সর্বোচ্চ 8টি ডিভাইস থাকতে পারে। ল্যান এর পুনরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। সাধারণত 1 কিলোমিটার বা তার কম পরিসরের জায়গার মধ্যে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার বা অন্য কোনো পেরিফেরাল ডিভাইস যেমন প্রিন্টার সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে ল্যান বলা হয়। তবে এর বিস্তৃতি সর্বোচ্চ 1 কিলোমিটার করার জন্য রিপিটার ব্যবহার করতে হয়। তারপর 3 নম্বর কি বলছে, উদ্দীপক উল্লিখিত কেবলটির গঠন বর্ণনা করো। এই যে কেবল, কোন কেবল এখানে আমরা ধরতে পারছি, এই যে আহ, সারা দেশে বাসাবাড়ি সহ অফিস আদালতে ইএমআই প্রভাবমুক্ত কেবল। তো এটা কোন কেবলের কথা বলা হয়েছে? এটা বলা হয়েছে যে ফাইবার অপটিক কেবল। ওকে, এই যে উত্তর। উদ্দীপক উল্লিখিত ইএমআই বা বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাবমুক্ত কেবলটি হলো অপটিক্যাল ফাইবার কেবল। অপটিক্যাল ফাইবার কেবল বা ফাইবার অপটিক কেবল, যাই বলো। নিচে অপটিক্যাল ফাইবার কেবলের গঠন বর্ণনা করা হলো। বিশেষভাবে পরিশুদ্ধ কাচের অত্যন্ত সূক্ষ্ম তত্ত্ব দিয়ে তৈরি যে কেবলের মাধ্যমে আলোর গতিতে
কোন গতিতে? আলোর গতিতে ডেটা আদান প্রদান করা হয় তাকে অপটিক্যাল ফাইবার কেবল বলে। অপটিক্যাল ফাইবারের কেবল 3টি অংশের সমন্বয়ে গঠিত। এই যে 3টি অংশ হলো, একটা হচ্ছে কোর, একটা হচ্ছে ক্লাডিং এবং একটা হচ্ছে জ্যাকেট। জ্যাকেট বা আমরা প্লাস্টিকও বলতে পারি। এই যে জ্যাকেট, জ্যাকেট বা কি? জ্যাকেট বা প্লাস্টিক। কারণ এটা হচ্ছে একদম বাইরের অংশ। এটা কি? একদম বাইরের অংশ। তো কোর কি? কোর অপটিক্যাল ফাইবার কেবলের সবচেয়ে ভেতরের অংশটি হচ্ছে কোর, যা কাঁচ বা প্লাস্টিকের তৈরি এক বা একাধিক আঁশের সমন্বয়ে গঠিত। আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি কোর করে থাকে। কোরের ব্যাস 8 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। তারপর ক্লাডিং, এই যে দেখো একটা, এই যে এই অংশটা হচ্ছে কি? কোর। তারপর এই অংশ হচ্ছে ক্লাডিং, আর এটা হচ্ছে জ্যাকেট বা হচ্ছে প্লাস্টিক। সাপোজ মনে করো আমি এই একটা বৃত্ত আঁকলাম। এই যে এই বৃত্তটাকে, এই যে আমাকে যদি যাইতে হয়, প্রথমে এখানে যাইতে হবে, তারপর এখানে যেতে হবে, তারপর এখানে যেতে হবে। অর্থাৎ ভিতরে যেটা থাকবে তা সেখানে যাইতে আমার কি লাগবে? একটু সময় লাগবে। আর এটা নষ্ট করতে আমার কি লাগবে? সময় লাগবে। তাই এই যে কোরটা একবারে, এটাতে যেহেতু কাচের, তাই এটা একবারে ভিতরে, তো তাকে সংরক্ষণ করার জন্য ক্লাডিং থাকে। তো ক্লাডিং কে সংরক্ষণ সেভ করার জন্য আবার কি থাকে? প্লাস্টিক থাকে। বিষয়টা মূলত আমি সিম্পলি ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি, মানে রিয়েল লাইফের একটা এক্সাম্পল দিলাম, বই বই ব্যতীত বা বই ছাড়া। তো ক্লাডিংটা কি? কোরের ঠিক বাইরের স্তরটি হচ্ছে ক্লাডিং। ক্লাডিং এর ব্যাস 125 মাইক্রোমিটার। ক্লাডিং কাঁচ বা প্লাস্টিকের তৈরি, যা কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত করে পুনরায় কোরে ফেরত পাঠায়। ক্লাডিং এর বহিস্থ বাফার এর ব্যাস 250 মাইক্রোমিটার। জ্যাকেট অপটিক্যাল ফাইবার কেবলের বাইরের অংশটি হলো জ্যাকেট। এই যে বাইরের অংশটি আগে বললাম, বা প্লাস্টিক, যা ক্লাডিং ও কোরকে আবৃত করে রাখে। জ্যাকেটের ব্যাস 400 মাইক্রোমিটার। এই যে আবৃত করে রাখে, অর্থাৎ এটা যাতে নষ্ট না হয়, তাই এটাকে কি করে রাখে? আবৃত রাখে। তো এখন 4 নম্বর প্রশ্ন কি বলছে আমরা একটু দেখি। 4 নম্বর প্রশ্ন বলছে যে উদ্দীপক উল্লেখিত মোবাইল ফোনের ইন্টারনেটের ব্যবহার প্রযুক্তিটির সাথে পার্বত্য অঞ্চলে ইন্টারনেটের, তো এই যে মোবাইল ফোনের যে প্রযুক্তিটি সেটা হচ্ছে এই যে 802 এটা হচ্ছে ওয়াইফাই। এটা কি? এই ডিভাইসটা হচ্ছে মোবাইল ফোনের ইন্টারনেট, যেটা এটা হচ্ছে ওয়াইফাই। আর পার্বত্য চট্টগ্রামে যে তারবিহীন উচ্চগতি নেটওয়ার্ক হচ্ছে ওয়াইম্যাক্স। একটা হচ্ছে ওয়াইফাই আর একটা কি? ওয়াইম্যাক্স। এখন বলছে যে তুলনামূলক আলোচনা করতে, অর্থাৎ পার্থক্য। এখানে কি কিসের কথা বলা হয়েছে? পার্থক্যের কথা বলা হয়েছে। ওকে, তো এখন আমরা এটার পার্থক্য দেখব। এই যে তার পার্থক্যটা একটু আমরা এখানে দেখি। এই যে 802 এটা স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে কি? এই যে ওয়াইফাই। আর একটা হচ্ছে 802.16, এটা হচ্ছে ওয়াইম্যাক্স। নিচে এদের তুলনামূলক বিশ্লেষণ করা হলো। এই যে 1 নম্বর, ওয়াইফাই এর কভারেজ 50 থেকে 100 মিটার, পক্ষান্তরে ওয়াইম্যাক্স এর কভারেজ 100 থেকে 50 কিলোমিটার। এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে কিলোমিটার। ওয়াইফাই এর নেটওয়ার্ক খরচ কম। ওয়াইফাই এর খরচ কম, কিন্তু ওয়াইম্যাক্সে কি? ব্যয়বহুল, কিন্তু ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ব্যয়বহুল। 3 নম্বর, ওয়াইফাই নেটওয়ার্ক ডব্লিউ ল্যান, ওয়াইম্যাক্স এর নেটওয়ার্ক ডব্লিউ ম্যান। একটা হচ্ছে ডব্লিউ ল্যান, একটা হচ্ছে ডব্লিউ ম্যান। 4 নম্বর, ওয়াইফাই এর গতি 11 থেকে 200 এমবিপিএস। ওয়াইম্যাক্স এর গতি 80 থেকে 1000 এমবিপিএস। অনেক অনেক বেশি গতি, যেহেতু ব্যয়বহুল, দাম বেশি, তাই অবশ্যই গতি বা স্পিডও কি হবে? বেশি হবে। 5 নম্বর, ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড IEEE 800 বা 802.11। এই যে এটা হচ্ছে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড। আর অন্যদিকে ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড হচ্ছে এই যে 16, অর্থাৎ 16। এখানে হচ্ছে 802.11, আর এখানে হচ্ছে 802.16। 6 নম্বর, ওয়াইফাই এ হাফ ডুপ্লেক্সিং মোড ব্যবহার করা হলেও ওয়াইম্যাক্সে ফুল ডুপ্লেক্সিং মোড ব্যবহার করা হয়। 7 নম্বর, ওয়াইফাই এর ফ্রিকোয়েন্সি 2.4 থেকে 5 গিগাহার্জ, আর ওয়াইম্যাক্স এর ফ্রিকোয়েন্সি 2 থেকে 66 গিগাহার্জ। ওকে, এই তো ছিল যে দুইটার মধ্যে পার্থক্য। এই যে এখানে বলা হয়েছে যে উদ্দীপক উল্লেখিত মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহারের প্রযুক্তি ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের মধ্যে প্রযুক্তির তুলনামূলক আলোচনা। তো আশা করি তোমরা ভিডিওটি এনজয় করেছো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবা এবং স্কিল আর্ট বাংলাদেশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে সেফ অ্যান্ড হ্যাপি।
কিপ লার্নিং। আসসালামু আলাইকুম।